শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আমরা আজ কথা বলবো অন্তর্বর্তী সরকারের 6 মাসের আশা নিরাশা নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আজকে অতিথি হিসেবে যারা আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন তাদের মধ্যে অত্যন্ত উপযুক্ত একজন অতিথি, বিএনপির সম্মানিত নেতৃত্বস্থানীয় নেতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এবং সাবেক সংসদ সদস্য জনাব রশিদুজ্জামান মিল্লাত রয়েছেন আমাদের সাথে। আমরা মিস্টার মিল্লাত আপনাকে স্বাগত জানাই আমাদের ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে। একই সাথে আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা জানিয়েছিলাম যে আমরা অন্তর্বর্তী সরকারের 6 মাসের আশা নিরাশা নিয়ে কথা বলবো এবং আমরা আশায় বুক বেঁধে আছি এবং সে আশায় বুক বাঁধার মধ্যে অনেক সময় পথে চলতে গিয়ে নানা রকম হোঁচটের মুখোমুখি হতে হয়। সেটা হোঁচটের মুখোমুখি কিন্তু আমরা হচ্ছিলাম এবং তার থেকে কিন্তু নিশ্চয়ই আমরা বেরিয়ে এসেছি। আমি মিস্টার মিল্লাত আপনাকে স্বাগত জানাই। আপনি আমার অনুষ্ঠানে প্রথমবারের মতামত খুব সম্ভব এসেছেন, তবে আপনাকে আমি মনে করি আপনার এলাকার যে জনগণ রয়েছে, বিশেষ করে জামালপুর সহ সারা দেশের মানুষ কিন্তু ফলো করে আপনার নেতৃত্ব, আপনার গুণ সব কিছু আমাদেরকে মুক্ত করে। আমরা যদি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এই যে গত 3-4 দিনের যে একটা অবস্থা হয়ে গেল এবং এর জন্য পতিত সরকারের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে একটা ভিডিও বার্তা পাঠালেন এবং তার থেকে শুরু করে যে একটা উত্তেজনা শুরু হলো, মবের সৃষ্টি হলো। তো সে অবস্থার প্রেক্ষাপটে এই যে পলাতক যে ব্যক্তিত্ব, পলাতক যে প্রধানমন্ত্রী, যিনি তার বোন তিনি নিজে পালিয়ে গেলেন, তার মুজিব পরিবারের সবাই পালিয়ে গেলেন, শুধুমাত্র কিছু নিরীহ আওয়ামী যারা কর্মীরা রয়েছেন তারা হয়তো দেশে অবস্থান করছেন, ডার্ক সাইটের নেতা নেত্রীরা যারা খুব বুক ফুলিয়ে কথা বলতেন, যারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন, যারা খালেদা জিয়াকে কারাগারে ঢুকিয়ে রাখতে কারিগরি হিসেবে ব্যবহার করেছেন, তারা প্রায় জেলে আছেন। তো আপনি সেই অবস্থায় দেশের সর্বশেষ পরিস্থিতিটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এবং এর জন্য দায় কার? ধন্যবাদ আপনাকে। আপনার অনুষ্ঠানের প্রথম আমার আশা, এটা ঠিকই বলেছেন। এই জন্য আমি প্রথমে আমার এলাকার জামালপুরের আমার দেওয়ানগঞ্জ বকশীগঞ্জে আমার নির্বাচনী আসন, সেই আসনের সকল জনগণকে, মা বোনদেরকে আমি শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই। আমাকে হয়তো এই টেলিভিশনে দেখছেন, সেই সঙ্গে সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে আপনার কথার উত্তরগুলো দিচ্ছি। আপনারা জানেন যে এই স্বৈরাচারের কাহিনী তো আমাদের আর পুনরাবৃত্তি করার দরকার নাই, কারণ 17 বছর ধরে কি করেছে তা আমরা সবাই জানি। এবং এই আপনার পালিয়ে যাওয়ার সময় তাদের সমস্ত নেতাকর্মীদের যে ফেলে রেখে চলে যাওয়া, এটা তো আমাদের মধ্যে এই কালচারটা নাই। কারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বারবার কিন্তু এরকমভাবে হেনস্থা করা হয়েছে। তিনি দেশ ছেড়ে কোনোদিনও আমাদের ছেড়ে, নেতাকর্মীদের ছেড়ে চলে যাননি। এবং আপনারা জানেন যে আজকে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকেও জোর করে মানে পঙ্গু অবস্থায় তাকে বিদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের সঙ্গে ফ্যাসিস্টের পার্থক্যটা এই যে আমরা এই দেশ ছেড়ে, এই দেশের জনগণ ছেড়ে, এই দেশের মাটি ছেড়ে আমরা চলে যেতে চাই না, কারণ আমাদের ভালোবাসা এখানেই। আর ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার নেতৃত্বে যে সরকারটি ছিল, তারা তো ছিল লুটেরা, তারা তো ছিল ব্যাংক ডাকাত, তারা তো ছিল ডাকাত, তারা হিংস্র এবং দে আর ডেভিল। এবং এই জন্যই ডেভিল হান্ট নামে একটা আপনার অপারেশন শুরু হয়েছে গতকাল। শয়তানের খোঁজে, হ্যাঁ, তাদের শয়তানের খোঁজ করার জন্যই ওনাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যবস্থাটা নিয়েছে। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমাদের বিএনপির তরফ থেকেও আমরা এটা আমাদের মহাসচিব জানিয়েছেন যে আজকের এই 2-3 দিনের যে অবস্থান, এর প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হলো যে শেখ হাসিনা পলাতক অবস্থায় উস্কানিমূলক যে বক্তব্য, পালিয়ে থেকে তাদের নেতাকর্মীদের আরও বিভ্রান্ত করার জন্য, আরও বিপদে ফেলার জন্য যে বক্তব্যগুলো দিয়েছেন, এবং ছাত্রদের বিরুদ্ধে যেভাবে তারা কথা বলেছেন, জনতার বিরুদ্ধে যে কথা বলেছেন, এবং সেই কারণেই তারা ক্ষুব্ধ হয়ে এই 2-3 দিনে এই কাণ্ডগুলি ঘটিয়েছে। এবং এই কাণ্ডগুলি ঘটনার পিছনে আমি দায়ী করব সে নিজেই। সে দেশে থাকতে যেরকম মানুষের প্রতি অত্যাচার করেছে, সে ভারতে পলায়ন অবস্থা থেকেও ভিডিও বার্তাও সে এই দেশের অবস্থানকে মানে আনরেস্ট করতে চায়। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো অবস্থাতেই তারা স্বস্তিতে থাকতে দিতে চায় না। যেখানে বিএনপি বারবার চাচ্ছে এই সরকারকে সহযোগিতা করে, যেহেতু আমাদের গণতন্ত্র একেবারে মেরে ফেলা হয়েছিল, সেটাকে পুনরুদ্ধার করার জন্য আমরা সহযোগিতা করছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে। এবং সেই সহযোগিতার কারণে এই সরকার যা করছে তা আমরা
মোটামুটি সহযোগিতা করে যাচ্ছি এবং সহযোগিতা করার ইচ্ছাও এখনও পোষণ করছি। কিন্তু এক্ষেত্রে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কিছুটা ব্যত্যয় দেখা যাচ্ছে, যে সমস্ত কাজগুলি খুব ত্বরিত গতিতে করা দরকার সেগুলি কিন্তু তারা খুব ভালোভাবে করতে পেরেছেন বলে আমার মনে হয় না। যদিও সমাদৃত ব্যক্তি প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, তিনি প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে একটা যে আপনার উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, সেই উপদেষ্টাগণ কি কাজ করছেন, কিভাবে কাজ করছেন, সেগুলি রাজনৈতিক অভিজ্ঞতার কারণে, অনভিজ্ঞতার কারণে তারা হয়তো সেগুলি বুঝে উঠতে পারতেছেন না, যার জন্য দেশে কিন্তু একটা অস্থিরতা পরিলক্ষণ করা যাচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে আরম্ভ করে মাঝারি ব্যবসায়ী, এমনকি বড় ব্যবসায়ী তো নাই, বন্ধ করা অবস্থা। তো তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু চলছে না, স্থবির একটা অবস্থায় পরিণত হয়েছে। এই জন্য আমরা চেয়েছি যে এই দেশের অন্তপক্ষে শান্তি আনয়নের জন্য সরকার যাতে একটা নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করে, সো দ্যাট মানুষ মনে করবে যে নির্বাচনে একটা গণতান্ত্রিক সরকার আগামী দিনে আসছে। সেই কারণে হয়তো কিছুটা স্থিতি তারা মাথার মধ্যে আর একটু বহন করে 17 বছর সহ্য করেছে, আর কিছুদিন সহ্য করে একটা নির্বাচনের জন্য অপেক্ষা করবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা নিরাশ হতে চাই না, আমরা আশায় বুক বাঁধতে চাই। মিস্টার মজুমদার, আমরা 17 বছরে যে কুকীর্তির কথা মিস্টার মিল্লাত কিন্তু কিছুটা বললেন। আসলে গুম, খুন, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, ব্যাংক ডাকাতি করা, এমনও কোনো কাজ নেই যেটি আমরা গণমাধ্যমের মারফত প্রতিদিনই কিন্তু নতুন নতুন সংবাদ আমরা দেখতে পাই। যাকে মনে হতো যে আওয়ামী লীগের মধ্যে হয়তো বা একজন স্বচ্ছ এবং সৎ লোক, যখন তার এই ধরনের কীর্তি দেখি তখন মনে হয় যে আসলে পুরা দলের মধ্যেই আসলে কী ধরনের একটা খারাপ অবস্থা ছিল। সে অবস্থায় আমি জনাব মিল্লাতের কাছে যখন প্রশ্ন করেছিলাম এই যে গত 3-4 দিনের যে অস্থিরতা, তার দায় কী কারণে হতে পারে, আমি একটা বিষয়ে একটা কথা বলবার চেষ্টা করি, যেটি সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলতেন, তার কথাবার্তায় মনে হতো তিনিই রাষ্ট্র, তিনি সব কিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেন, তিনি সবসময় একটা অহংকারের মধ্যে দিয়ে নিজকে পথ চলা চালাতেন, তিনি আমিত্বে একটা বিশ্বাস করতেন, আমার বাবা, আমরা দেশের মালিক, এ ধরনের একটা কথা বলতেন। সেই অবস্থা যখন এই হাজারের উপরে 1500-এর মতো যে ছাত্র জনতা রক্ত দিল, সে রক্তের দাগ যখন পর্যন্ত শুকায়নি, ঠিক সে সময় এক ধরনের বক্তব্য দিয়ে দেশকে যে একটা সংঘাতের পরিস্থিতি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করবার যে চেষ্টা করছিল, সে অবস্থা যেহেতু আপনি সরকারের কাছাকাছি আছেন, মাননীয় প্রধান উপদেষ্টার কাছাকাছি থাকবার চেষ্টা করেন, শুনেন, বুঝেন, দেখেন, আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। আপনি শুরুতে বলেছেন যে 17 বছরের যে অপকর্ম, এগুলো আমরা এখন মিডিয়ার মাধ্যমে জানছি। আমার কাছে কিন্তু এরকম মনে হয় না। আমার কাছে মনে হয় যে 17 বছর যে ওনারা যে অপকর্মগুলো করেছেন এগুলো প্রকাশ্যেই করেছেন এবং সাধারণ মানুষ এগুলো বুঝতে পেরেছে, এবং এগুলো নিয়ে ওনাদের কিন্তু কোনো ধরনের অনুশোচনা বা কোনো অনুতাপ ছিল না। ওনারা একেবারেই অনেকটা ঘোষণা দিয়েই কিন্তু লুটপাট করেছেন। এই যে গুম, খুন, এগুলো কে জানতো না, কিন্তু মানুষ এটা নিয়ে প্রতিবাদ করার কখনো সাহস পায়নি। এখন মানুষ আস্তে আস্তে প্রতিবাদ করা শুরু করেছে, এটা একটা কারণ। আর মানুষকে তো আসলে ওই 17 বছর আসলে কখনো সম্মান দেওয়া হয়নি। মানুষকে দেশের নাগরিক হিসেবেও কোনো সম্মান দেওয়া হয়নি, মানুষ হিসেবেও কোনো সম্মান দেওয়া হয়নি। দেশের মানবাধিকার বলতে আসলে কোনো কিছুই ছিল না। তো এরকম সময়ে দেশের মানুষের যখন ক্ষোভের বিস্ফোরণটা ঘটেছে, তখন জুলাইয়ের গণবিপ্লবটা সংগঠিত হয়েছে এবং ওনারা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দুঃখের বিষয় হচ্ছে যে ওনারা এই রকম একটা গণহত্যা চালানোর পরেও বিন্দুমাত্র অনুতাপ করেননি, ওনাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই। উল্টো এই গণহত্যার শিকার যারা ভিকটিমদেরকে উল্টা ভিকটিম ব্লেমিং করে ওনারা এমন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যাতে মনে হবে যে ওনারাই ন্যায্য ছিলেন। আসলে মানুষের এই যে আবেগ বা মানুষের যে চাওয়া পাওয়া, এগুলো আসলে কোনো বিষয় ছিল না। তো মানুষের এই আবেগটা নিয়ে কিন্তু ওনারা পালিয়ে যাওয়ার পরেও আসলে এই খেলাধুলা করেছেন। মানুষের আবেগটাকে নিয়ে ওনারা এক ধরনের টানা হিস্ট্রি করেছেন, মানুষকে আবার যথারীতি অসম্মান করছেন এবং ওনাদেরকে প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের পার্শ্ববর্তী একটা দেশের মিডিয়া, দেশের সরকার। তো সেখান থেকে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, স্বাভাবিক কারণে কিন্তু মানুষের ক্ষোভের আরেকটা বিস্ফোরণ ঘটেছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে দেশে 3 দিন কোনো সরকার ছিল না। তখন দেশে স্বাভাবিক কারণে মানুষের মধ্যে ক্ষোভ ছিল, দেশে কিছু বিশৃঙ্খল অবস্থা ছিল। আস্তে আস্তে সব এই বিশৃঙ্খল অবস্থা থেকে সরকার যখন বেরিয়ে আসছিল বা
দেশে যখন আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল, এই 6 মাসও আপনি কিন্তু আজকে 6 মাসের কথা বলেছেন যে 6 মাসের কেমন কাটলো। এই 6 মাসও কিন্তু সরকারকে স্বস্তিতে কাজ করার জন্য একদিনও কিন্তু সময় দেওয়া হয়নি। যদি আপনি প্রায় 150টার মতো আন্দোলন মোকাবেলা করতে হয়েছে সরকারকে, যদি আপনি ছুটির দিনগুলো বাদ দেন তাহলে দৈনিক গড়ে একটারও বেশি আন্দোলন মোকাবেলা করতে হয়েছে নানাভাবে। অনেক ক্ষেত্রে সরকার মানবিক ছিল। মানবিক থাকার কারণ হচ্ছে যে মানুষের প্রতি আগে খুব অন্যায় আচরণ করা হতো, সরকার চেষ্টা করেছে যে মানুষের প্রতি যাতে কোনো ধরনের অন্যায় আচরণ না করে যদি মানুষের দাবি দেওয়ার বিষয়গুলো সফটলি হ্যান্ডেল করা যায় সেটাও চেষ্টা করেছে। কিন্তু দেখা গেছে যে কেউ আছে যে এই ধরনের এই মানুষের যে সাধারণ চাওয়া পাওয়াগুলোর মধ্যেও কিন্তু ঢুকে মানুষকে নানাভাবে উস্কে দেওয়ার চেষ্টা করছে। তো এই যে উস্কানিটা দেশের ভিতর থেকেও ছিল, এই উস্কানিটা দেশের বাইরে থেকেও ছিল। যারা বাইরে থেকে উস্কানি দিয়েছেন তারা তাদের পলিটিক্যাল কামব্যাকের জন্য মরিয়া হয়ে এই ধরনের অপকর্মগুলো করেছেন, আর যারা দেশের ভিতর থেকে উস্কানি দিয়েছেন তারা আসলে আগের স্বৈরাচারী সরকারের বেনিফিশিয়ারি, এবং তারা তাদের সেই বেনিফিশিয়ারি গ্রুপটাই এই দেশের ভিতর থেকে এই ধরনের উস্কানিগুলো দিচ্ছে। এই নানামুখী উস্কানির ফলে আরেকটা ক্ষোভের বিস্ফোরণ আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে। তো সরকার চেষ্টা করেছে খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, এবং সরকারের পদক্ষেপের ফলেই কিন্তু পরিস্থিতি আপাতত আমরা দেখছি যে শান্ত আছে। গত 2 দিন আসলে তেমন কোনো ঘটনা ঘটেনি। আজকে যদি আপনি মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই শহীদ পরিবারগুলো মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, আহতরা দেখা করছেন, সেখানে আপনি ওনার বক্তব্যটা যদি খুব মনোযোগ দিয়ে শুনেন, উনি খুব গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিয়েছেন। জুলাইয়ের শহীদরা, আজকে একজন শহীদের পিতা এমনভাবে তার বক্তব্য দিয়েছিলেন, উনি উপস্থিত প্রত্যেকটা মানুষের ওখানে চোখের পানি ঝরেছে। তার 18 বছরের সন্তান কিভাবে দেশের কথা ভেবে, দেশের মানুষের কথা ভেবে এই আন্দোলনে গিয়েছেন এবং শহীদ হয়েছেন। উনি যখন এই বর্ণনাটা দিচ্ছিলেন তখন কারো পক্ষে চোখের পানি ধরে রাখা সম্ভব ছিল না। সো মানুষের কিন্তু চোখের পানি এখনও শুকায়নি। তো এইরকম মানুষের ক্ষতটা একেবারে দগদগে, মানুষের স্মৃতিটা খুবই টাটকা। 6 মাস খুব বড় সময় না এরকম একটা দুঃসহ স্মৃতি, এরকম একটা আন্দোলন ভুলে যাওয়ার জন্য। তো এই শহীদ পরিবারগুলো, এই আহতরা, ওনাদের সবার প্রত্যেকের দাবি ছিল এই জুলাই অভ্যুত্থানে সময় যারা এই গণহত্যা চালিয়েছে বা এই গণহত্যার সাথে সম্পৃক্ত তাদের সবাইকে ধরে ধরে বিচারের আওতায় আনা। মাননীয় প্রধান উপদেষ্টা উনি এক ধরনের রিকনসিলিয়েশনের কথা বলেছেন। উনি বলেছেন যে অপরাধী যারা, আমরাও যদি তাদের মতোই করি তাহলে তো আমাদের আর তাদের মধ্যে কোনো তফাৎটা থাকলো না। যারা সত্যিকার অর্থে অপরাধী তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন, কিন্তু যারা অপরাধ করেনি কিন্তু ফেসিসদের সমর্থক ছিল তাদেরকে উনি বলেছেন যে এক ধরনের তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আবার কাউন্সেলিং করে নৈতিকভাবে তাদেরকে আবার সৎ পথে ফিরিয়ে আনার কথা বলেছেন। উনি বলেছেন তারপরে দেশের সবাইকে মিলে আবার দেশটাকে পুনর্গঠন করার কথা বলেছেন। তো সরকারের দিক থেকে এই আন্তরিকতাটা সরকার সবসময় এখন দেখাচ্ছে এবং সরকার সেই কাজটাও করে যাচ্ছে, এবং সেই কাজে আমরা মনে করি যে সরকার দেশে যথেষ্ট সাফল্যও পেয়েছে, এই অর্থে যে আপনি যেরকম একটা নৈরাজ্যকর পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বটা নিতে হয়েছে, এরকম পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো খুব সহজ কোনো কাজ ছিল না। থ্যাঙ্কস টু দি পলিটিক্যাল পার্টিজ যারা দেশে অ্যাক্টিভ আছে, তারা নানা সংকটে সরকারের পাশে দাঁড়িয়েছে। কারণ বড় বড় সংকটগুলো যখন দেশের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছিল নানাভাবে ভারত থেকে, আবার দেশের সার্বভৌমত্বকেও নানাভাবে যখন হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছিল, তখন এই রাজনৈতিক দলগুলো কিন্তু পাশে দাঁড়িয়েছে, তাদের কর্মীদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন যাতে সাম্প্রদায়িক কোনো অস্থিরতা তৈরি না হয়। কারণ দেশে কিন্তু সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করার জন্য সব ধরনের উস্কানি ছিল, কিন্তু রাজনৈতিক কর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছেন, দেশের সরকার ধৈর্যের পরিচয় দিয়েছেন। তো এরকম একটা পরিস্থিতিতে আপনার আস্তে আস্তে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও আমি বলবো যে যথেষ্ট উন্নতি হয়েছে। আমরা আমাদের সংবাদ সম্মেলনে কয়েকদিন আগে বলেছি যে দেশে যে স্বাভাবিক যে ক্রাইম, যে খুনের মাত্রা, খুনের পরিমাণ, আমরা পুলিশের পরিসংখ্যানই আসলে সাক্ষ্য দিচ্ছে যে গত 5 বছরে সবচেয়ে কম খুন খারাপি হয়েছে এই গত সেপ্টেম্বর। আমরা অগস্ট মাসটাকে ধরছি না, কারণ অগস্ট মাসটা দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল। সেপ্টেম্বর থেকে আপনি যদি জানুয়ারি দেখেন,
তাহলে এই খুন খারাপের পরিমাণও কিন্তু দেশে গত 5 বছরের তুলনায় কম ছিল। কিছু কিছু ক্ষেত্রে আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটেছে, হ্যাঁ, এটা পুলিশের কিছু মব ঘটেছে, কিন্তু খুনের ঘটনা মানে খুব একটা বেশি যে মানে যদি আমরা হিসাব করি সেই হিসাবে কমই ঘটেছে বলতে হবে। মবের যে বিষয়টা, মবেরটা অনেক ক্ষেত্রেই ছিল ক্ষোভের বিস্ফোরণ, কেউ আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু সুযোগ সন্ধানী মানুষও এই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সরকারের দিক থেকে বারবার আহ্বান জানানো হয়েছে, মব কালচারকে কোনোভাবেই কখনো উৎসাহিত করা হয় না এবং প্রতিবারই চেষ্টা করা হয়েছে, যখনই কোথাও কখনো মব সংগঠিত হওয়ার চেষ্টা করেছে সরকার সেটা প্রতিরোধ করার চেষ্টা করেছে। আপনি দেখবেন মাননীয় উপদেষ্টা যারা আছেন তারা কিন্তু প্রত্যেকবার মেসেজ দিয়ে মানুষকে আহ্বান জানিয়েছেন যে আপনারা এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন এবং আপনারা যদি এই ধরনের কর্মকাণ্ডে কেউ যদি সম্পৃক্ত হন তাহলে তার বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। মিস্টার মিল্লাত, একটু আপনার কাছে আবার আসতে চাই। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করলেন, এক ফাঁকে আবার একটু বললেন যে আসলে তাদের যে এখন দেশ পরিচালনার আসলে রাজনৈতিক সক্ষমতা তো একটা বড় বিষয়। তারা কেউ তো মনে করেন নিজের ব্যক্তির স্বার্থের জন্য হয়তো এখানে আসেনি, দেশের স্বার্থে এসেছেন। তারপরেও মনে করেন আমরা মনে করি যে দেশের সার্বিক পরিস্থিতিকে মোকাবেলা করবার জন্য যারা হ্যান্ডেল করতে সম্ভব তাদেরকে করা উচিত। কিন্তু একটা বিষয় আমরা কি বলতে পারি কিনা যে পতিত আওয়ামী সরকার দেশকে যে অবস্থা রেখে গিয়েছেন, যে অর্থনৈতিক যে ভঙ্গুরতা রেখে গিয়েছেন, প্রশাসনকে যে দলদাসে পরিণত করে গিয়েছেন, যে বিচার ব্যবস্থা ভেঙে গিয়েছিলেন, আপনি যারা বলছিলেন ব্যাংক লুটের কথা বলেছিলেন, আর্থিক খাতের যে কেলেঙ্কারি, অর্থ পাচারের কথা বলছিলেন, কুইক ক্যান্টারের নামে হাজার হাজার কোটি কোটি টাকা কয়েকজন ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গেছিল, আমাদের চাল ডাল তেল চিনি লবণ সব কিছু মাত্র 5-7 জন মাফিয়াদের হাতে চলে গিয়েছিল। তো সে অবস্থায় সব কিছুই তো অন্তর্বর্তী সরকারের ঘাড়ে সেখানে দিয়ে গিয়েছিল। সে অবস্থার ব্যাপারে আপনার কাছে যে প্রশ্নটা সেটি হচ্ছে যে এই যে মুজিব পরিবারের বিরুদ্ধে এখন প্রতিদিনই যে নানা রকমভাবে আর্থিক কেলেঙ্কারির কথা শোনা যাচ্ছে, যেমন আমরা টিউলিপ সিদ্দিকের কথা শুনলাম, আমরা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে যিনি অসত্য কথা বলে, মিথ্যা কথা বলে, কানাডার নাগরিকত্ব থাকাকালীন সত্য অবস্থা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবার জন্য তিনি জাতিসংঘে একটি পদ নিয়েছেন। সে অবস্থায় মুজিব পরিবারের যে আর্থিক কেলেঙ্কারি এবং সার্বিক আর্থিক কেলেঙ্কারিকে আপনি কীভাবে দেখেন? না, প্রথমে যেটা বললেন আপনি যে এই সরকারের আন্তরিকতা নিয়ে, এর মধ্যে আমাদেরও কোনো সন্দেহ নাই, আন্তরিকতা যথেষ্ট রয়েছে। ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন আর কি, হাউ ক্যাপাবল দে আর টু হ্যান্ডেল যে এই 18 কোটি মানুষের এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, তারপরে ফেসিস্ট পালিয়ে গেল, তারপরে এটাকে খুব তাড়াতাড়ি কে হ্যান্ডেল করা, এটা এত সহজ কাজ নয়। তাদের আন্তরিকতা রয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। আমরা কিন্তু আমাদের দল বিএনপি প্রথমেই কিন্তু এই সমর্থনটা দিয়েছে তাদেরকে, যে কোনো ধরনের সহযোগিতা দরকার সেগুলো আমরা দিব। এখন আপনার যেটা আমি একটু বললাম আর কি, যেভাবে কাজটি হওয়া দরকার ছিল সেগুলি মানে সেইভাবে হয়নি। যেমন ধরেন যে প্রথমেই যদি আমাদের এখন কাজ করতে পারছে না উপদেষ্টাগণ, যে একটা ফাইল আপনার 1 মাসের নড়াচড়া করে না। উনি ঠিকই বলেছেন যে অনেকগুলি আন্দোলন হয়েছে, আন্দোলনগুলো ঠেকাতে গিয়ে, আন্দোলন ঠেকাবে এটা আইন শৃঙ্খলা বাহিনী, সেটার জন্য তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে এবং অনেকগুলি বাহিনী রয়েছে যারা সেটা ঠেকাবে, তার জন্য তো অন্য কাজগুলি বন্ধ থাকবে না। তো এইগুলির সমন্বয় করার ক্ষেত্রে যে একটা আপনার স্থিরতা, এটা আমার কাছে মনে হয়েছে যে ফেসিস্ট সরকারের আমলে যে আমলারা রয়েছে সেই আমলারা এখনও বিদ্যমান এবং সেখানে বসেই এখন উপদেষ্টার একটা ধরেন এরকম আছে যে সদিচ্ছা আছে একটা ভালো কাজ করার জন্য, কিন্তু সেই কাজটি একটা ফাইল ওয়ার্কের মাধ্যমেই তো করতে হয়। সেগুলি আবার আপনার যারা আমলারা রয়েছে তারা সেই কাজগুলি করতে চান না, ডিলে করেন। তাদের ধারণা এখনও হয়তো ওই ফেসিস্টের আত্মা ফিরে এসে আবার তাদেরকে জাগ্রত করবে। তো এই যে একটা বিষয়, সেটা কিন্তু সেটেল করতে পারতেন এই সরকার, সেটেল করতে পারতেন এইভাবে, আমাদের সহযোগিতা নিয়েই করতে পারতেন, যে সরকারের একদম সচিব পর্যায় থেকে আরম্ভ করে প্রত্যেকটি স্তরে স্তরে যেভাবে সাজানো হয়েছিল শুধুমাত্র আওয়ামী আমলা দিয়ে, সেই আমলাগুলিকে সরিয়ে দেওয়া উচিত ছিল এবং সরিয়ে দিয়ে তারা একটা রিকনসিলিয়েশনের জন্য যে কথাটা উনি বললেন যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে সমর্থকদের কিছু করার দরকার নেই, যারা সরাসরি ফেসিস্টের সঙ্গে জড়িত ছিল এবং লুটপাট করেছে তাদের বিচার করা হোক। সেইভাবে আমলাদেরও করা দরকার ছিল যে যারা সরাসরি একদম শেখ হাসিনার এবং শেখ পরিবারের জন্যই যারা কাজ করেছে, মতো মানে তাদের
হুকুমের দাস হিসেবে কাজ করেছে লুটপাটের জন্য, ব্যাংক লুটের জন্য, তাদের মানি লন্ডারিং এর জন্য, সমস্ত কর্মকাণ্ড একমাত্র শেখ হাসিনার জন্য করছে তারা। এবং এই লোকগুলো এখনো আছে, তাদেরকে প্রথমেই এসে তাদেরকে স্যাক করে দেওয়া উচিত ছিল। এটা অর্ধেক আপনি বলতে পারেন বিপ্লবী সরকার, অর্ধেক বলতে পারেন গণঅভ্যুত্থানের সরকার। কাজেই বিপ্লবী সরকার যদি হয়ে থাকে বা গণঅভ্যুত্থানের সরকার যদি হয়ে থাকে, এসেই স্ট্যান্ড এরকম হওয়া উচিত ছিল যে আমরা এই সরকারের কোনো পদলেহনকারী এবং যারা দোষর রয়েছে তাদেরকে আমরা এখানে রাখবো না। প্রথমে যদি তাদেরকে বের করে দেওয়া হতো, তাহলে আপনার হয়তো এই 6 মাসে যে কাজগুলি হয়েছে সেটা 3 মাসেই সম্ভব হতো। এবং হলে পরে তাড়াতাড়ি যে মানুষ এই যে 17 বছর থেকে অপেক্ষা করতেছে যে একটা ইলেকশনের জন্য, একটা নিজের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য, সেটা একটু ত্বরান্বিত হতো। এখন যদিও শোনা যাচ্ছে এবং সরকার বলেছে, প্রধান উপদেষ্টা বলেছেন যে এই বছরের মধ্যেই 2025-এর মধ্যেই নির্বাচন হবে। তা আমি তো মনে করি এটা খুব তড়িৎ গতিতে যদি করতে পারতেন তাহলে তারা আরও সমাদৃত হতেন। কারণ আমরা জানি না যে এখনও যারা লুকিয়ে আছে ফেসিস্টরা, তারা প্রত্যেক দিন কী কর্মকাণ্ড করবে আমরা কিন্তু জানি না। এবং এটা অ্যাড্রেস করার মতো আমাদের সেরকম পুলিশ বাহিনীতে এখনও ওইরকমভাবে মনোবলটা গড়ে ওঠে নাই। যেহেতু লাস্ট রিজিমে যে পুলিশরা ছিল অলমোস্ট 70% 80% পুলিশ আপনার রিক্রুটমেন্ট ছিল আপনার আওয়ামী লীগের সদস্য হিসাবে। সেই কারণে আমাদের প্রথমেই উচিত ছিল যে এসে একটা সরকার গঠন হলো, ওনারা প্রথমে কিছু আমলাদের ছাঁটাই করে নতুন আমলাদের দিয়ে বা পরবর্তী যারা ছিলেন তাদেরকে মোটিভেশন একটা সেশন করে তাদেরকে দিয়ে যদি সরকারটা চালাতো, তাহলে দেখা যেত যে এই কাজগুলি আপনার আস্তে আস্তে সুন্দরভাবে হতো। যদিও আপনার আমি মনে করি যে এই সরকার আন্তরিকতার কোনো অভাব নাই, কিন্তু তাদের সক্ষমতার অভাব। যেমন আপনার $12 বিলিয়ন রেখে গেছিল রিজার্ভ, সবই তো চুরি করে নিয়ে গেছিল। কিন্তু এই সরকার যেমনি হোক, গভর্নর সাহেব অত্যন্ত মানে ভালো মানুষ এবং তিনি হয়তো রাজনৈতিক ব্যক্তি নন জন্য তার কথাবার্তায় হয়তো এরকম মনে হয় না। এবং আমাদের অর্থ উপদেষ্টা তিনিও অত্যন্ত সৎলোক। কিন্তু সৎলোক হলেই যে আপনারা এটা দেশ চালাতে পারবেন তা কিন্তু নয়। এইটাকে সমন্বয় করে চলতে হয় আর কি। রাজনীতির সঙ্গে আপনার সততা মিলিয়ে আপনার দেশকে পরিচালনা করতে হয়, মানুষের স্বস্তিকভাবে আসবে সেই জিনিসটা মাথার মধ্যে থাকতে হয়। সেগুলি না করে ধরেন প্রথমেই আপনার 6টা বা 10টা ব্যাংকের কথা বলা হলো যে ব্যাংকগুলি একদম নষ্ট হয়ে গেছে। তাতে করে মানুষের হলো কি যে তারা খুব তাড়াতাড়ি আপনার যেখানে যা টাকা যাদের গচ্ছিত ছিল তারা উত্তোলন করা শুরু করলো। একটা ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা গেল আর কি। এবং যার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু এই জন্য হয়েছে যে আপনার ফিনান্সিয়াল যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা মিট আপ করার জন্য আমি প্রথমেই বলেছিলাম যে যদি এসেই তারা আরেকটা কাজ করতো, যে ধরেন 500 টাকা এবং 1000 টাকার নোটটা বাতিল করে দিত এবং একটা সময় দিয়ে 15 দিনের সময় দিল যে 15 দিনের মধ্যে যদি আপনারা টাকাগুলি জমা দেন তাহলে এটা বৈধ থাকবে এবং 15 দিন পরেই এই টাকাগুলি বাতিল করা হবে। তাহলে যে ফেসিস্টরা যে টাকাগুলি চুরি করে বাইরে পাচার করেছে এবং যারা ভিতরে রেখেছে তা এবং এখন যে আপনার এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলি তাদের মধ্য দিয়ে চলছে, এগুলি কিন্তু ভিতরের টাকা দিয়ে এই টাকাগুলি গচ্ছিত রাখছে, বাড়িতে রাখছে। কোনো বাড়িতে শত শত কোটি টাকা আছে, কোনো বাড়িতে আপনার এগুলা ধরাও হয়েছে অনেক টাকা। তো সেই টাকাগুলি দিয়ে কিন্তু এই ফেসিসটা চলছে। ফেসিস তো মন থেকে যায় নাই, অনেকে আছে, অনেক ব্যবসায়ীও আছে, তারা আর্থিকভাবে শক্তিশালী। আর আমরা 17 বছরে তো ধরেন যারা এই রিজিমের বাইরে ছিল তাদের তো অক্ষমতা, আর্থিকভাবে অক্ষমতা বা মানে কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে তো জীবন শেষ হয়ে গেছে। তো আর জেল জুলুম তো আপনি জানেনই। আর আমাদের 60 লক্ষ লোকের আপনার মামলা রয়েছে এবং মামলাগুলো এখনো নিষ্পত্তিও হয়নি। এবং সরকার যদি ওরকম হতো আর কি, যে প্রথমেই এসে যেহেতু মিথ্যা মামলা একটা আমরা জানি গায়েবী মামলা ছিল, সেই গায়েবী মামলাগুলি প্রথমেই শেষ করে দেওয়া উচিত ছিল। এখনও মামলাগুলি ঝুলে আছে। এই কর্মকাণ্ডগুলি খুব ত্বরিত গতিতে হচ্ছে না। সেই জন্য আমি মনে করি যে আমাদের যে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেই একটা রিসিপ্রোকাল হওয়া উচিত ছিল। তারাও এটা করা উচিত ছিল। তাহলে হয়তো এই ক্রাইসিসগুলি আমরা
মিট আপ করতে পারতাম। এবং দেখেন আপনি এই যে 2-3 দিন আগে যে 32 নম্বর ভাঙা হলো, হ্যাঁ 32 নম্বরটা ভাঙা হলো কেন? তো ওই বক্তব্যের কারণে, ছাত্রদের উস্কিয়ে দেওয়ার কারণে ছাত্র জনতা মিলিয়ে কিন্তু ভেঙে ফেলছে এবং সুধাসদন ভেঙে ফেলছে। কেন ভেঙে ফেলছে? এটা তো আসলে আমরা চাই না যে এরকম বিশৃঙ্খলা আর ঘটুক। ঠিক আছে, আমাদের জুলাই বা আগস্টের যে অভ্যুত্থান সেটাতে যা হয়েছে হয়েছে, তারপরে তো আমাদের স্থিতিশীলতা আসবে। এখন তো দিন দিন বেড়ে যাচ্ছে, যে এই বেড়ে যাওয়াটা একটা অস্থিরতার লক্ষণ এবং এটা অশনি সংকেত বলে মনে হয় আমার কাছে। কিন্তু সেই সঙ্গে আবার আমি বলতে চাই যে আপনার আমাদের সময় যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি ভেঙে দেওয়া হলো এবং তাকে উচ্ছেদ করা হলো কিভাবে, এটা নির্মম একটা ইতিহাস। এবং সেই ইতিহাসের সঙ্গে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে বক্তব্য রেখেছে যে আমি যদি কোনোদিন সুযোগ পাই আমাকে বেগম খালেদা জিয়াকে দিয়ে এই ক্যান্টনমেন্ট ছাড়া করব, এবং তার অভিপ্রকাশেই কিন্তু এই কাজটি হয়েছে। এবং সেখানে কি করা হলো, আমাদের এই সরকার গঠনের পরেই প্রথম দিকেই যে বিডিআর হত্যাকাণ্ড যে হলো, বিডিআর হত্যাকাণ্ড কিন্তু পরিকল্পিতভাবে হয়েছে, আপনারা জানেন সবাই, এটা সারা বাংলাদেশের মানুষই জানে এখন। এবং সেই হত্যাকাণ্ডের ফলশ্রুতিতে যারা মৃত্যুবরণ করলেন, যে ভালো ভালো অফিসারগুলি, সেই অফিসারগুলিকে আপনার তাদের নামে ওইখানে বাড়িগুলি করে মানুষের একটা সিম্প্যাথি নেওয়ার জন্য যে আমরা অন্তপক্ষে তাদের পরিবারগুলিকে বাড়িগুলো করে দিই, সেই বাড়িগুলি যে করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু সকল ওই শহীদ পরিবারের যে পরিবারের রয়েছে তা নয়, অন্যান্য অফিসাররা রয়েছে। তো তার তো এই হিংসাত্মক যে একটা ভাব, এটাকে যদি আপনার যদি অ্যাড্রেস করতে চান, তাহলে আমি মনে করি যে এই যে 32 নম্বর ভাঙা হয়েছে, সুধাসদন ভাঙা হয়েছে, সেখানেও একটা জুলাই আগস্টে যারা নিহত পরিবার রয়েছে তাদের জন্য একটা ফ্ল্যাট করে দিয়ে, যদি এরকম সরকার একটা ব্যবস্থা করে, প্রশাসিত হবে যে একটা ফ্ল্যাট করে দিয়ে তাদের নামে যা এগুলো বরাদ্দ দেওয়া হলো। এবং প্রায় 1,500 থেকে 2,000 লোক বা ছাত্র জনতা নিহত হয়েছে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে। সেখানে তাদেরকে যদি এটা দেওয়া হয় তাহলে কিন্তু এটা মানুষ মনে করবে যে না, এটা জাস্টিস হয়েছে। যেমন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওখানে বাড়ি করা হয়েছে, সেখানে এখানে বাড়ি করে আমাদের আহতদের নিহতদের পরিবারকে দেওয়া হলো। নিশ্চয়ই নিশ্চয়ই আপনার প্রস্তাব নিশ্চয়ই সরকার, রাষ্ট্র, জনগণ দেখতে পাচ্ছে, সেটি তারা বিবেচনা করবেন, সময়ের অপেক্ষায় থাকে। আমরা আশা নিরাশার মধ্যে কিন্তু আমরা আশাহত হতে চাই না। আমরা একটা কথা মিল্লাত ভাইয়ের কথা বুঝলাম, সেটা কিন্তু পাপ বাপেকে যে ছাড়ে না সেটা কিন্তু বোঝা গেল। এবং আজকে যে 32 নম্বর এবং সুধাসদন সহ নানা জায়গায় যে আমরা ভাঙচুরের ঘটনা দেখলাম, কেন হয়েছে প্রিয় দেশবাসী নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোন উস্কানিতে, কী কারণের জন্য গত 16-17 বছর কীভাবে দেশের মধ্যে একটা অরাজকতা চলেছিল, কীভাবে এই জুলাই হত্যাকাণ্ড ঘটেছিল। সুতরাং এর দায়কার আপনারাই সেই বিষয়টা কিন্তু বিচার করবেন। তবে আমরা আশাবাদী হতে চাই। আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পর আবারও আমাদের প্রিয় অতিথি যিনি জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এবং একই সাথে মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, দুজনকে নিয়ে আমরা ফিরে আসবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য জনাব এম রশিদুজ্জামান মিল্লাত। আমরা আরেকজন অতিথি যিনি রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তাদের দুজনকে আমরা নানা আলোচনা, নানা বিশ্লেষণে আমরা আশা নিরাশার মধ্যে কিন্তু আশাবাদী হবার কথা আমরা বলছিলাম। আমি মিস্টার মজুমদার আপনার কাছে একটা বিষয় আসি, এখন একটা জাতীয় নির্বাচনের চাপ কিন্তু তৈরি হয়েছে। আমরা যদিও বিএনপিকে সরাসরি বলতে দেখতে পাচ্ছি যে তারা নির্বাচনটা অতি দ্রুত দেখতে চায়, এই কারণের জন্য তারা দেখতে চায়, তারা বলবার চেষ্টা করছেন যদি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না হয় তাহলে কিন্তু ফ্যাসিস্টরা যে কোনো সময় মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এবং ওনারা বলবার চেষ্টা করছেন যেটি সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের সততা নিয়ে তাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু সক্ষমতার একটা বিষয়টা সেখানে দাঁড়িয়েছে। সে অবস্থায় জাপানের একটা টেলিভিশন মাধ্যমের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে এই বছরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আপনার কাছে কি বোধ হয়, আপনি যেহেতু কাছাকাছি থাকেন, অবস্থায় থাকেন, মাননীয় প্রধান উপদেষ্টার মনোভাব বুঝতে পারেন, যদিও সরাসরি আপনি উত্তর দিতে পারবেন কিনা জানি না, তবুও মনে করেন নির্বাচনটা কবে নাগাদ হবে বলে আপনাদের কাছাকাছি অবস্থান থেকে আপনারা সেটা বুঝতে পারছেন? ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা নিয়ে আসলে এত বেশি আলোচনা হয়েছে, আমি আসলে এটার প্রশ্নের জবাব দেওয়ারই প্রয়োজন মনে করছি না। তার আগে আমি আপনার রশিদুজ্জামান মিল্লাত ভাই অনেকগুলো প্রশ্ন করেছেন, অনেকগুলো প্রসঙ্গ তুলেছেন, আমি ওগুলো নিয়ে কয়েকটা কথা বলতে চাই। আমার কাছে মনে হয়েছে যে ওনার যে বক্তব্যটা এটা মোর অফ এ পলিটিক্যাল রেটরিক দেন সাবস্টেন্স। উনি বলেছেন যে ফ্যাসিস্ট সরকারের সব আমলা রয়ে গেছে, এখন আমি বলছি কিছু আমলা রয়েছে, 50,000
সরকারি কর্মচারীকে তার বদলি, প্রমোশন জন্য ইত্যাদিভাবে পরিবর্তন করা হয়েছে বিভিন্ন জন, এবং যারা ভূতপূর্ব অনেককে প্রমোশন দিয়ে প্রশাসনে আবার আনা হচ্ছে। এটা একটা আছে যেটা যাতে করে মানে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি বা ফেসিবাদের দোসর আমরা যাদেরকে বলছি, তারা যাতে প্রশাসনে কোনো ধরনের অস্থিরতা বা প্রশাসনের কাজে কোনো ব্যাঘাত ঘটাতে না পারে। উনি বলেছেন যে ব্যাংকগুলো রুগ্ন, এটা বলে আসলে এক ধরনের অস্থিরতা তৈরি করা হয়েছে দ্রব্যমূল্য বাড়ানোর জন্য। এটা একটা কারণ, আমি এটা ওনার সাথে মোটেও একমত নই, কারণ ব্যাংকগুলো আসলে আগে থেকেই রুগ্ন। এই ব্যাংকগুলো বেসিক ব্যাংক যে লুটপাট করে খালি করে দেওয়া হয়েছে, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার এসে আপনাকে প্রথম বলেনি, তার আগে থেকেই আপনি জানতেন। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে, রুগ্ন ব্যাংকগুলোকে স্পেসিফিক্যালি চিহ্নিত করেছে। এবং গতকালকে অর্থনীতি চ্যালেঞ্জ নিয়ে একটা মিটিং হয়েছে, যেখানে আমাদের ফিনান্স মিনিস্ট্রি মাননীয় প্রধান উপদেষ্টাকে কিন্তু ব্যাখ্যা করে বলেছেন যে কিছু কিছু ব্যাংক সরকারের পলিসি নানা ধরনের পলিসি সাপোর্টের কারণে আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। একদম স্পেসিফিক্যালি দুটো ব্যাংকের নাম বলেছে, ইসলামী ব্যাংক, যারা একসময় দক্ষিণ এশিয়াতেই অন্যতম বড় প্রাইভেট ব্যাংক ছিল, তারা ঘুরে দাঁড়াতে শুরু করেছে, ইউসিবি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ভাই বলেছেন যে নোটগুলো যদি বাতিল করে দেওয়া হতো তাহলে বোধহয় দুর্নীতির বিস্তার কিছুটা বা দুর্নীতির প্রভাব রোধ করা যেত। দেখেন, গত সরকারের দুর্নীতির একটা বড় প্যাটার্ন ছিল টাকা পাচার করে দেওয়া। যে টাকাটা পাচার করে নিয়ে গেছে বাংলাদেশের বাইরে থেকে, আপনি হাজারবার নোট বাতিল করলেও সেই টাকাটা তো আর ফেরত আসতো না, বা সেই টাকা দিয়ে যেভাবে দেশে অস্থিরতা তৈরি করার যে চেষ্টাটা করা হচ্ছে সেটা থেকেই যেত। আর নোট বাতিলের অভিজ্ঞতা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও কিন্তু একসময় করেছিল। 2000 রুপির নোট সম্ভবত তারা বাতিল করে দিয়েছিল। সেই অভিজ্ঞতাটা আসলে তাদের জন্য সুখকর হয়নি, বরঞ্চ তাতে সাধারণ জনগণের ভোগান্তি বেড়েছে। মামলার ব্যাপারে অনেক বলেছেন যে মামলাগুলো এক কলমের খোঁচায় যেন বাতিল করে দেওয়া যেত, সেটা বাতিল করে দেওয়া যেত, কিন্তু তাতে করে অনেক ধরনের বিশৃঙ্খলতাই তৈরি হতে বলে অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে। আজকেও যখন বিএনপির প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে একটা কথা বলা হয়েছে যে মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে, সেগুলোর কিছু প্যাটার্ন আছে। সেই প্যাটার্নগুলো, যেমন বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে, যেসব মামলা করা হয়েছে ম্যাক্সিমামই আসলে ভুয়া মামলা। বিস্ফোরক আইনে কোনো বিস্ফোরকের কোনো আলামত ছিল না, বিস্ফোরকের দোহাই দিয়ে আপনার সাধারণ জনগণ বা বিরোধী রাজনৈতিক কর্মীদেরকে হয়রানি করা হয়েছে, মামলায় ফাঁসি দেওয়া হয়ে মামলায় আটকে দেওয়া হয়েছে। পুলিশ বাদী হয়ে অসংখ্য মামলা করেছে, যে মামলাগুলো আসলে গায়েবী মামলা হিসেবে দেখেছে, মারা গেছে তো এরকম লোককেও আপনার আসামি করেছে অনেক সংখ্যক। তারপরে কিছু মামলা আছে যে অনেক অজ্ঞাতনামা আসামি, যেগুলোতে আসলে কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু অজ্ঞাতনামা আসামি এই টুলটা ব্যবহার করে অনেককে হয়রানি করা হতো। তো এই ধরনের প্রায় 15,000 মামলা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। আরও অসংখ্য মামলা আপনার সরকারের বিভিন্ন জেলা প্রশাসক। আমি আপনাকে একটুখানি থামাতে চাই এই কারণের জন্য যে যেহেতু মিস্টার মিল্লাত বলবার সুযোগ নেই, আপনি অনেকগুলি খণ্ডন করলেন। এখানে মূলত যে বিষয়টি হচ্ছে যে ব্যাংকের বিষয়টি, যেটি আমি বুঝতে পারলাম, সেটি হচ্ছে যে তড়িঘড়ি করে 6টি ব্যাংকের রুগ্ন ব্যাংক ঘোষণা করাতে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে কিনা সেই প্রশ্ন উত্থাপন করেছেন। আমি আপনার কাছে অনেক বিশ্লেষণ আছে, আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই যে নির্বাচনী অপরাধী যারা অপরাধ করেছেন, যারা নির্বাচন কমিশনার ছিলেন, দেশের আইন কী আছে আমি সেটি জানি না, যারা নির্বাচন কমিশনার ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, ডিসি ছিলেন, এসপি ছিলেন, আমরা সবাই বলি দিনের ভোট রাত হয়ে গিয়েছে, আমরা আমিডামে নির্বাচন করেছেন, এবং বিচারপতি খায়রুল হকের কথা সবাই আমরা বলে থাকি, যিনি এই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করবার জন্য রায় জালিয়াতি করেছেন। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কী করেছেন? আপনি দেখেন, সেই ক্ষেত্রে আপনি যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদের বেশ কয়েকজন সরকারি আমলাও কিন্তু এই মুহূর্তে জেলে আছেন। আর এই নির্বাচনের সময় নির্বাচন কমিশনে যারা ছিলেন, তারা আগের সরকারের কাছ থেকে কোনো আর্থিক সুযোগ সুবিধা নিয়েছেন কিনা, বা আর্থিক কোনো সুযোগ সুবিধার বিনিময়ে সরকারকে রাষ্ট্রের আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন কিনা, এগুলা কিন্তু দুদক তদন্ত করছে। শুধুমাত্র দুদক না, আরও সরকারের যে অন্যান্য যে নির্বাচনগুলি কি সুষ্ঠু হয়েছে, তদন্ত করার কি আছে? নির্বাচন সুষ্ঠু অসুষ্ঠুর বিষয় না। তাহলে যারা এই নির্বাচনকে ম্যানিপুলেট করার কারিগর ছিলেন তাদেরকে কি করেছে? সেটাই আমি বলছি, নির্বাচনটা তো সুষ্ঠু হয় না, এটা সবাই দেখেছে। এটা নিয়ে আবার নতুন করে তারা যে ম্যানিপুলেটটা যারা করেছে, যারা কিভাবে ম্যানিপুলেট করেছে, কোন বেনিফিটের বিনিময়ে ম্যানিপুলেট করেছে, এগুলো তো তদন্ত করে তারপরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। কারণ পারসেপশনের ভিত্তিতে তো একজনের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ। এটা কি পারসেপশন আপনি মনে করেন যে আমির ভোট যেটা হয়ে গেল, ভোটটা পারসেপশন না, কিন্তু ভোটটা ফ্যাক্ট, ভোটটা হয়নি সুস্থ, এটা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত সত্য। কিন্তু ভোটটা যারা ম্যানিপুলেট করেছে, কার কি রোল ছিল, এটা তো ডিটারমাইন করতে হবে। এটা ডিটারমাইন করার আগে যদি কাউকে আপনি শাস্তি দিয়ে দেন, তাহলে তো আর
না, শাস্তি দেওয়ার প্রশ্ন না। মিস্টার মজুমদার, আপনার কাছে আসলে অনেক বিশ্লেষণ আছে। আমি আজকে আলোচনায় বুঝলাম আপনি আসলে পুরো বিষয়টা স্টাডি করে আসেন, কিন্তু আপনি বলেন যিনি ভোটের দিন একটা প্রেস কনফারেন্সে বলেন যে তিনি ঘুমিয়েছিলেন দুপুরবেলা এবং পরবর্তীতে হঠাৎ করে যখন খোঁচা মারলো তখন 10% ভোটের জায়গায় 40% ভোট হয়ে যায়, তো এখানে আর আর বলবার কি থাকে? তাদেরকে কি করা হবে? এটাও তো আপনার দেখেন, ঘুমানো কিন্তু কারো অপরাধ না। একজন ঘুমিয়েছিলেন এই অপরাধ, আমি সেই অপরাধের কথা তো বলছি না। ভোটের দিন ঘুমিয়ে থাকবেন কিনা সেটা তার নৈতিকতা কতখানি, না সেটা তার নৈতিকতা কতখানি সেটা তো আইন বিবেচনা করবে যে অ্যাকচুয়ালি উনি আইনের কোনো ব্যত্যয় ঘটিয়েছেন কিনা। আপনি নৈতিকতার জন্য তো কাউকে সরাসরি ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া যায় না। কাউকে যদি প্রসিকিউট করতে হয় তাহলে তাকে আইন মেনে আইন অনুসারে তার ভূমিকা পর্যালোচনা করেই কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আপনি যদি এই আইনটা না মানেন এবং আইনি প্রক্রিয়াগুলো অনুসরণ না করেন তাহলে তো অবশ্যই শুরু হয়েছে, অবশ্যই শুরু হয়েছে। এবং সেই প্রক্রিয়াটা যদি আপনি না অনুসরণ করেন তাহলে তো আপনার সাথে তো অনুসরণ না করার কথা বলছি না, আপনার সাথে তাহলে শেখ হাসিনা সরকারের কোনো তফাৎ থাকে না। তাহলে এই যে বিচারপতি খায়রুল হক তাকে নিয়ে তো কোনো কিছু দেখছি না, যিনি আপনারা বলেন যে বিচারপতি খায়রুল হক যে রায় দিয়েছেন সেই রায় যথার্থ হয়েছে কিনা সেটা তো আদালত বিবেচনা করেছে। এবং আদালত কিন্তু অলরেডি আপনার ওনার রায়টাকে ওভারটার্ন করে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য রায় দিয়েছে। ওভারটার্ন করলেন, কিন্তু আপনি একবার এখন আপনার কোনো একজন বিচারক যদি রায় দেন এবং সেই রায় যদি পরবর্তীতে আপিলে গিয়ে ওভারটার্ন হয়ে যায় তাহলে কি আপনি বলেন সেই বিচারকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে? যেটা বলা জালিয়াতি করেছেন তিনি, সংক্ষিপ্ত রায় যদি উনি যদি জালিয়াতি করে থাকেন, সুপ্রিম কোর্ট থেকে যদি এরকম তথ্য প্রমাণ আসে অবশ্যই ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থায় নেওয়া হবে। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র পারসেপশনের উপর ভিত্তি করে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মানে তার নির্বাচনী অপরাধটা পারসেপশন এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এটা বাই দ্য ফ্যাক্ট এবং বাই দ্য ল এস্টাবলিশ হয় যে উনি অপরাধটা করেছেন। আমি সেটাই বলতে চাচ্ছি, ওনার আইনি প্রক্রিয়ায় ওনার অপরাধটা যখন প্রতিষ্ঠিত করা যাবে, আপনার কাছে যদি আপনি একজন সাংবাদিক, আপনার কাছেও যদি তথ্য প্রমাণ থাকে, আপনিও তো ওই সময় সাংবাদিকতা করেছেন, অনেক কিছু আপনি দেখেছেন, আপনি নিজে একটা তথ্য প্রমাণ হাজির করেন, আপনিও তো কথা বলছেন শুধুমাত্র পারসেপশনের উপর ভিত্তি করে। আপনি যদি একটা তথ্য প্রমাণ হাজির করতে পারেন, আপনার মিডিয়াতে যদি সেটা পরিষ্কারভাবে আপনি উপস্থাপন করতে পারেন, তাহলে সেটাকেও কিন্তু সেখানে তো শিশুরা ভোট দিচ্ছে, তারপরে একজনের পর একজন ঘুরে লাইনে ভোট দিচ্ছে বলা হচ্ছে যে সেগুলো তো মিডিয়া তো আমরা জানি। আপনার সাথে আমি খুবই দুঃখিত, আমি আপনার সাথে এইসব বিষয়ে তর্কে যাব না। নিশ্চয়ই আমরা তর্ক না, আমরা জাস্ট আমি মনে আমাদের সরকারের পজিশন খুব ক্লিয়ার। সরকারের পজিশন হচ্ছে যা কিছু হবে আইন মোতাবেক হবে, আইন যেভাবে সাজেস্ট করবে আইনি পদ্ধতিতে নির্দিষ্ট রীতিনীতি মেনে যদি কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তাহলে সেভাবে ব্যবস্থা নেওয়া যাবে। আগের সরকার যেভাবে রাজনৈতিক বিবেচনায় বা দলীয় বিবেচনায় একজনকে প্রতিপক্ষ ধরে নিয়ে তার বিরুদ্ধে একটা সাজানো মামলা দিয়ে তাকে প্রসিকিউট করেছে বা তাকে শাস্তি দিয়েছে, এই ধরনের কোনো কাজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে না। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এবং মনোমুগ্ধকর বক্তব্য দুজনেই দিচ্ছেন। একটা বিরতি নেব। মিস্টার মিল্লাত আমাদের এই বিরতির পরে কিন্তু কথা বলবার অপেক্ষা থাকবেন। আমরা অনেক কথাগুলো শুনলাম এবং যেটি মিস্টার মজুমদার বলবার চেষ্টা করলেন যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে অন্যায় যেভাবে তারা বিচার করেছেন সেভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী যে গণতান্ত্রিক সরকার আসবে, আমরা আশাবাদী হতে চাই তারা এই ধরনের কোনো রকম বিচার প্রক্রিয়া যাবে না যেটাতে অস্বচ্ছতার প্রশ্ন তৈরি হবে। আমরা আবার ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। আর যে দুজন অতিথি আমাদের সাথে এখন রয়েছেন তারাই আবার থাকবেন। ছোটটা বিরতি নিচ্ছি প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিএনপি নেতা জনাব রশিদুজ্জামান মিল্লাত, রয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আমরা নানা বিষয় নিয়ে কথা বলছিলাম এবং সেই ক্ষেত্রে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। আমি মিস্টার মিল্লাত আপনার কাছে একটু আসি যে এই বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যেটি বারবার আলোচনায় আসছে, আমরা আসলে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কতদিন পর্যন্ত, কতকাল, কত সময় পরে আমরা আসলে একটা স্থবির অবস্থা আসতে পারবো, সেটি কিন্তু যে আগামীতে একটা নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরও দেশের পরিস্থিতি, আর্থিক, সামাজিক যে অন্যায়, অত্যাচার, অবিচার হয়েছে সেগুলিকে ঘুরে দাঁড়ানো কতদিন লাগবে সেটি কিন্তু মানুষ কিন্তু এখনও পর্যন্ত সেই সময়কালকে নির্ধারণ করতে পারছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্টের লোকেরাই কিন্তু এখনও মাঝে মাঝে তারা নানা রকম কথাবার্তা বলবার চেষ্টা করে। আমরা একটা হরতালের ডাকের কথা শুনেছি। আপনার কাছে মনে হয় যে আওয়ামী লীগের রাজনীতিতে এখন তারা হরতাল বা নানা কর্মসূচি দিয়ে তারা জনগণ তাদেরকে সেই কর্মসূচি করতে দিবে বলে কি মনে হয় আপনার কাছে? না, আমার মনে হয় না। আমার মনে হয় যে আওয়ামী লীগের মৃত্যু ঘটেছে, আর আওয়ামী লীগ আর কোনোদিনও ঘুরে দাঁড়াতে পারবে না। এবং এই ব্যাপারে আমরা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারা, ছাত্ররা, জনতা এবং সবাই, মানে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তারা
সবাই মিলে আমরা মনে করি যে তাদের আর ঘুরে দাঁড়ানোর কোনো অধিকার নাই এবং তারা ঘুরে দাঁড়াতে পারবেও না। আওয়ামী লীগ নামক যে সংগঠনটি ছিল সেটার মৃত্যু ঘটেছে এবং ঘটিয়েছেন শেখ হাসিনা। এবং আমি মনে করি না যে কোনোদিন আর আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াতে পারবে, কারণ আওয়ামী লীগ শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে যায়। কারণ 17 বছর যে নির্যাতন, গুম, খুন, রাহাজানি, হত্যা, ডাকাতি এবং মানুষের প্রতি অশ্রদ্ধা, এই সমস্ত মিলিয়ে এটা আর সেই দল ওই ক্যারি করতে পারবে না এই বাংলাদেশে। কাজেই বাংলাদেশে আপনার আমি মনে করি যে আওয়ামী লীগ আস্তে আস্তে আমাদের যেমন আগে মুসলিম লীগ ছিল এরকম একটা অবস্থায় পরিণত যদি দল থাকে আর কি। আর যদি নিষিদ্ধ হয় তাহলে তো অন্য কথা। এমনি আমরা বলছিলাম যে আপনি একটু আগে বলছিলেন যে আমরা নির্বাচনের কথা, আমাদের সঙ্গে কিন্তু আমরা যে নির্বাচন চাচ্ছি এই জন্য দেখেন এই সরকারটি যে আছে, উনি যে বললেন যে সরকার চেষ্টা করছে সব কিছুই, পারসেপশনের উপর সব কিছু করলে চলবে না। দেখেন এই সরকারটাকেও কিন্তু রেটিফিকেশন দিতে হবে যারা পরবর্তী নির্বাচিত সরকার। এটাও কিন্তু সরকার বৈধতা রয়েছে, আমরা সবাই মিলে বৈধতা দিয়েছি, কিন্তু বৈধতা মানে সঠিকভাবে তখনই গৃহীত হবে যখন এটা রেটিফিকেশন হবে, রেটিফাই হবে ইন দ্য পার্লামেন্ট। পার্লামেন্টে রেটিফাই না হওয়া পর্যন্ত কিন্তু এই সরকারকে অবৈধভাবে বলা যাবে। যদি পার্লামেন্ট এই সরকারকে যদি রেটিফাই না করে, আমি আবারও বলছি, তাহলে এই সরকারটি হবে অবৈধ। তো সেই কারণে আমাদের সঙ্গে তাদের সঙ্গে কোনো কিন্তু এই অমিল নাই। আমরা এটা রেটিফাই করব এবং জনতা চায়, বাংলাদেশের মানুষও চায় যে এই সরকার যা করবে তা রেটিফিকেশন হবে বাই দ্য ইলেক্টেড পার্লামেন্ট, এবং আমরা সেটা করব। এবার এটা একটা অঙ্গীকারও করা আছে। আপনি জানেন যে জামাতও কিন্তু ইলেকশন চাচ্ছে এখন। এই জামাত একটা এখন তো মানে সেকেন্ড লার্জেস্ট দল এখন জামাতই দেখা যাচ্ছে। সো জামাতও যাচ্ছে যে এবছর ইলেকশনটা হয়ে যায়, কারণ তারা আজ করতে পেরেছে। প্রথম দিকে তারা চেয়েছিল যে সংস্কারগুলি সম্পন্ন হোক, তারপরে ইলেকশন হোক, কিন্তু পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশের যে অবস্থা এখন দাঁড়িয়েছে, যে সব জায়গায় একটা অস্থিরতা এবং আইন শৃঙ্খলার যে অবনতি, সেগুলি কন্ট্রোল করা যাচ্ছে না। তারা যে চাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার তা নয়, কিন্তু পারছে না। মানে না পারার কারণটা হলো এটা রাজনৈতিক অনভিজ্ঞতা, মানে রাজনৈতিক তা একটা শক্তি লাগে আর কি। মানে সমস্ত দেশ যে চলে, আপনি জানেন যে একটা সংগঠনের, এই যে আমাদের বিএনপি এত বড় একটা দল, আমার আওয়ামী লীগেরও ছিল, আপনার আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটা জায়গায় কমিটি আছে, লোকজন আছে। আপনার যে কোনো জিনিস অ্যাড্রেস করতে গেলে ছোটোখাটো বিষয়গুলি, সেগুলি কিন্তু ধরেন একটা খুব প্রত্যন্ত অঞ্চলে একটা গণ্ডগোল হলো, আপনি এখান থেকে পুলিশ ফোর্স বা আর্মি বা বিজেপি পাঠিয়ে দিয়ে যতক্ষণে পাঠিয়ে ঠিক করবে ততক্ষণে দেখবেন যে ওখানে ম্যাসাকার হয়ে গেছে। অথচ যদি এটা একটা রাজনৈতিক সরকার হইতো, রাজনৈতিক সরকার একটা ফোন করে দিত, ওই জায়গার যে সভাপতি আছে বা সেক্রেটারি আছে তাকে বলে দিত, তোমরা তাড়াতাড়ি যাও, এটা মিট আপ করো, এই যে উইদিন হাফ অ্যান আওয়ার এটা মিট আপ হয়ে যেত। এই জন্য রাজনৈতিক দলগুলির দরকার আর কি, এবং রাজনীতিবিদরাই দেশকে গণতন্ত্রায়ন করতে পারে। তো আমি ওনার সঙ্গে দ্বিমত করছি না যে এমনি পারসেপশনের উপরে বিচার করা হোক, এটা আমি দ্বিমত করছি না। কিন্তু পারসেপশন যদি ভেরি ক্লিয়ার হয়, যে আপনার মানে নোয়িং ফুললি যে আমরা দেখতেছি যে আপনি যেটা বললেন যে আপনার রাতের ভোট দিনে হয়েছে, এটা আমরা দিনের ভোট রাতে হয়েছে, এটা আমরা জানি, এটা নয় পারসেপশন আপনি রাখলেন, প্রমাণ করে তারপর বিচার করলেন। কিন্তু যে কথাগুলি মিডিয়াতে চলে এসছে এবং ছেলেপেলেগুলি ভোট মারতেছে, আপনি যেটা একটু আগেও বললেন যে মানুষ ছোটো ছোটো বাচ্চারা সিল মারতেছে, এগুলো তো মিডিয়াতে এসছে। এবং এর জন্য দায়ী কে? নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন তো বহাল তবিয়তে বিগত নির্বাচন কমিশন আরামসে ঘুমাচ্ছে, তাকে রিটায়ারমেন্ট করে দিয়েছেন, ঘুমাচ্ছে। তাহলে তো দৃষ্টান্তমূলক কিছু হলো না। এই নির্বাচন কমিশন যে রয়েছে, তিনি যাতে সাহস কোনোদিনও না পান ওই ধরনের মানে রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে ওই ধরনের নির্বাচন করা, এরকম যাতে না হয়, সেই জন্য বিগত সরকারের যে নির্বাচন কমিশন যে অপকর্মগুলি করেছে তাদেরকে শাস্তি দেওয়া দরকার, তাদেরকে ধরা দরকার। তাদের এই কাজগুলি ওনাদের একটু স্লো হচ্ছে, এই কাজগুলি করা হচ্ছে না। এই কাজগুলি করলে পরে আপনার খুব ত্বরান্বিত হতো দেশকে সংস্কার করার জন্য। আর আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা কিন্তু 2.5 বছর আগে
এই দেশকে সংস্কার করার জন্য প্রথমে 27 দফা, তারপরে যুগপৎ আন্দোলনের যে নেতৃবৃন্দ ছিল তাদের সঙ্গে আলোচনা শেষে আমরা 31 দফা একটা রাষ্ট্র মেরামত সংস্কার করার জন্য একটা প্রস্তাবনা দিয়েছি এবং সেটা আমরা সর্বত্র ছড়িয়ে দিচ্ছি। সেগুলির সঙ্গে কিন্তু এখনো যে সংস্কার কমিশন হয়েছে সেই সংস্কার কমিশনগুলি যে প্রস্তাবনাগুলি দিয়েছে একটা মধ্যম মেয়াদী, একটা শর্ট মেয়াদী, তাই না, একটা দীর্ঘমেয়াদী, এরকম এগুলি কিন্তু সবই আমাদের 31 দফার মধ্যে আছে, আপনি খুঁজলে পাবেন আর কি। তো এখন ওপেনও আছে, প্রয়োজন আরো যোগ করা যাবে, আপনারা ওপেন, হ্যাঁ আমরা ওপেনও রেখেছি, এটার সঙ্গে যোগও করা যাবে। তো এটা কিন্তু করতে হবে আসলে, এটা ধারাবাহিকভাবে আপনি ধরেন এই কয়জন উপদেষ্টা দিয়ে বা এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে যে সংস্কার করতে চান সবগুলি, ইট ইজ ইম্পসিবল ব্যাপার। এবং এটা করতে হবে রাজনৈতিক সরকারের, যে আস্তে 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 আপনি পার্লামেন্টে আনবেন, একটা সংস্কার করবেন, যেটা ভুল হবে এটাকে আবার ঠিক করবেন। মিস্টার রশিদুল মিল্লাত, এখানে কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু স্পষ্টভাবে বলেছেন যদি বেশি সংস্কার চায় তাহলে ওই সময় নির্বাচন, এবং সংস্কার যদি একটু কম চায় তাহলে কিন্তু নির্বাচনের কথা কিন্তু তিনি বলেছেন। এখন আপনারা যারা রাজনীতি করেন আপনাদের আকাঙ্ক্ষা থাকবে ভোটের জন্য, এটা দোষের কিছু নয়। আর যারা এই রক্তের বিনিময়ে যারা এই দেশকে এই দ্বিতীয় স্বাধীনতার কথা বলছেন, তারা প্রফেসর ডক্টর ইউনূসকে যারা নেতৃত্বে বসিয়েছেন, আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে বসিয়েছেন, তিনিও কিন্তু নির্মমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুতরাং এখানে একটা ঐক্যের কোথাও কিন্তু কোনো ফাটল ধরানো এখন সময় নয়। আপনারা বড় দল হিসাবে কিন্তু আছেন, আপনাদের প্রতি প্রশংসিত যে আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করছেন। এবং আমরা দেখেছি যে মির্জা ফখরুল আমেরিকা থেকে ফিরেও কিন্তু একই কথা বলেছেন যে এই যে ডেভিল সেটাকে তিনি সমর্থন জানিয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু ঐক্যের কথা আমরা কিভাবে আসতে পারি? আমরা প্রফেসর ডক্টর ইউনূসকে এবং তার যে টোটাল টিমটাকে আমরা আর একটু কাজ করার জন্য উৎসাহ কিভাবে দিতে পারি? এটা হলো জাতীয় ঐক্য, আমরাও তো চাই। এবং দেখেন এই জন্য কিন্তু বলা হয়েছে যে আমাদের ইভেন যদি আমরা সরকার চালানোর ভার পাই আর কি, দায়িত্ব পাই নির্বাচিত হয়ে, সেখানেও কিন্তু আমরা বলেছি যে আমরা জাতীয় সরকার গঠন করব। অর্থাৎ জাতীয় ঐক্য করার জন্য যে আমাদের অভিপ্রায়, অভিমত, এটা কিন্তু আমাদের আগে থেকে রয়েছে, আমরা এটা বলেছি। এবং একই কথা ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে জাতীয় ঐক্যের দরকার, এবং ঐক্যমতে কিন্তু আমরা সবাই একসঙ্গে আছি। ফেসিবাদ যাতে কোনো সময় মাথাচাড়া না দেয় সেজন্য কিন্তু আমরা ঐক্যবদ্ধই রয়েছি, সবাই রয়েছি। হ্যাঁ, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এই ব্যাপারে ফেসিবাদ উত্থান হোক এই ব্যাপারে কিন্তু আমাদের সান নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। সে জায়গায় কিন্তু আমাদের সকলকে এক থাকতে হবে। এবং গণতন্ত্র যে মরে গেছিল সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য যে কাজটি করা দরকার সেই কাজটি এই সরকার করবে, এটাই তো আমাদের আশা। এবং সেই আশা ভরসার স্থলটা হলো আপনার একটা নির্বাচন। এবং নির্বাচনের জন্য মানুষ আপনার সারা বাংলাদেশের এই দেখেন 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, তার দেশের মালিক, তাদের মালিকানা যে এটা একটা সিল, একদিন একটা ভোট দিবে, একদিনের বাদশা যে হয় সে যে একদিনের রাজা হয়, তারা দিতে পারেনি। এই যেটা আকাঙ্ক্ষা অনেক দিন থেকে সেই এটা আপনার অপেক্ষা করছে। এই জন্য আমরা বলি যে আপনার রোডম্যাপটাও যদি দেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে যে এতদিনের মধ্যে নির্বাচনটা হচ্ছে, তাহলে মানুষ একটু আশ্বস্ত হবে। সেই কারণে আমাদের তো দ্বিমত, আমাদের তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তো আমাদের দ্বিমতও নাই। আর আমরা যে সমস্ত কাজগুলি আমাদের সমালোচনা করি কেন? তাদের ভালোর জন্য আমরা সমালোচনা করি, যাতে করে এই কাজগুলি তারা ভালো করে করতে পারে, এবং করলে পরে সেটা আমাদের জন্য, দেশের জন্য ভালো হবে। আমরা তো একসঙ্গেই ইনফ্যাক্ট কাজ করছি। কিছু আশার কথা শুনতে চাই। আশার কথা হচ্ছে আমি কিছু আসলে সতর্কতার কথাই আমি বলবো। মিল্লাত ভাই একটু আগে কয়েকটা কথা বলেছেন। আমি প্রথমত বলেছেন আওয়ামী লীগের মৃত্যু হয়েছে। আমি মনে করি যে এটা একটা বিপজ্জনক ধারণা। আওয়ামী লীগকে আপনি কখনো আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে আন্ডার এস্টিমেট করাটা ঠিক হবে না। আওয়ামী লীগ এখনও নানা ফরম্যাটে ফেরত আসার চেষ্টা করছে। আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি আর আওয়ামী লীগের ব্যাপারে যথেষ্ট সাবধান থাকবেন। সেই মৃত্যু বলতে রাজনৈতিক সামাজিক মৃত্যু না, রাজনৈতিক সামাজিক মৃত্যু কোনোটাই হয়নি আমি মনে করি। আচ্ছা, আজকেও কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যখন বিএনপি নেতৃবৃন্দ দেখা করেছেন, ওনারা কিন্তু প্রথমবারের মতো ওনারা বলেছেন যে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। এটা গেল একটা। দ্বিতীয় আরেকটা জিনিস উনি বলেছেন যে এই সরকারের বৈধতা নেই, বা বৈধতা যেটুকু আছে এটা ওনারা গিয়ে রেটিফাই করবেন। এটাও আমি মনে করি যে শব্দটা আমরা বলেছেন, নির্বাচিত সরকার বলেননি। এটা এক ধরনের বিপজ্জনক আত্মবিশ্বাস।
কারণ আপনাকে প্রথমত জনরায় চাইতে হবে, দ্বিতীয়ত জনরায় উনি নিতে সেটাই হবে। বলেছেন যে এবং যারা ক্ষমতা যাবে, যারা ক্ষমতা সে- যাবে না। হ্যাঁ, সেটাই। এই জন্যই আমি মনে করি যে আমাদের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন, তারা নিশ্চয়ই মানুষের কাছে যাইবেন, এবং মানুষের কাছ থেকে ওনারা যখন জনরায় চাবেন তখন ওনাদেরকে আসলে জনগণের ভাষাটাও বুঝতে হবে। উনি বলেছেন যে যাতে আর কোনো নির্বাচন কমিশনার এই ধরনের কোনো কাজ করতে সাহস না পান, এই জন্য ওনাদেরকে শাস্তি দিতে হবে। কেউ যদি অপকর্ম করে থাকে অবশ্যই ওনাকে শাস্তি দিতে হবে, এটা নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই। কিন্তু ওনাকে শাস্তি দেওয়াটা যেমন জরুরি, একই সাথে জরুরি বর্তমান যে নির্বাচন ব্যবস্থা, যে নির্বাচন ব্যবস্থাটাকে অপব্যবহার করে ওনারা এই ধরনের অপকর্মগুলো করার সুযোগ পেয়েছেন, এই ব্যবস্থাটাকে পরিবর্তন করা। জুলাই বিপ্লবের স্পিরিটটা কিন্তু ওইটাই ছিল যে এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা যাতে আপনার দেশে বারবার এই রাজনৈতিক সংকটগুলো ফিরে না আসে এবং মানুষ শান্তিমতো তার ভোটটা যেন দিতে পারে। এবং জুলাই বিপ্লবের আসলে আকাঙ্ক্ষাটা কিন্তু শুধুমাত্র আগামী নির্বাচন না, একটা পরবর্তী নির্বাচনগুলো, যে নির্বাচনগুলো যাতে সামনের দিকে পরবর্তীতে আসবে। বাংলাদেশের যে অগ্রযাত্রা তাতে কোথাও কোনো বাধা সৃষ্টি না হয়। রাইট, বাংলাদেশে একটা পলিটিক্যাল এমন একটা কালচার তৈরি হবে যেই কালচারটাতে যারা সুস্থ ধারা রাজনীতিবিদ আছেন, সুস্থ ধারা রাজনীতি চর্চা যারা করবেন, তারা যাতে জনরায় পেতে পারেন, তারা যাতে মানুষের হয়ে কাজ করতে পারেন, সেরকম একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা। এবং সেটার জন্য যদি সামান্য কিছু অতিরিক্ত সময় লাগেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে সেই সময়টা রাজনৈতিক দলগুলো তাদের দেওয়া উচিত, এবং রাজনৈতিক দলগুলো কিন্তু সেই সময়টা দিতে সরকারকে অঙ্গীকারও করেছেন। ওনারা রাজনীতি করেন যেহেতু নির্বাচন ওনাদের স্বাভাবিক চাওয়া, এই চাওয়ার মধ্যে কিন্তু কোনো কারো কোনো নেই, মানে আপত্তি নেই যে ওনারা কেন নির্বাচন চাচ্ছেন। কিন্তু ওনারা যেন তেন একটা নির্বাচন যদি হয়ে যায় এবং তাতে কিন্তু আবার ওই রাজনৈতিক সংকটের পুনরাবৃত্তি হওয়ার একটা আশঙ্কা থেকে যায়, সেই আশঙ্কাটা যাতে ফিরে না আসে, এই জন্যই রাজনৈতিক ব্যবস্থা একটা পরিবর্তন দরকার। সেই লক্ষ্যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার আমি কাজ আপনাকে করছে। ধন্যবাদ জানাচ্ছি এই কারণের জন্য। আপনার প্রত্যেকটা প্রশ্নের কিন্তু নোট রেখেছেন, আপনাদের জালালাজীবের ছাত্র সেটি কিন্তু বোঝা যাচ্ছে, এবং সাংবাদিকতায় আপনি বেশ তুখোর সাংবাদিক হিসেবে প্রত্যেকটা পয়েন্টেরই কিন্তু মিলাদ ভাই খণ্ডন করবার চেষ্টা করেছে। আমি আপনাকে খণ্ডনের জন্য বলবো না, আপনি একটু আসার কথা শোনাবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যদি আপনারা জানেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর থেকে আজ পর্যন্ত যে বক্তব্যগুলি তিনি দিয়েছেন সারা দেশেই সমাদৃত হয়েছে, সকল দলের কাছে, সকল মানুষের কাছে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও। এবং আমরা মনে করি যে তার নেতৃত্বে যদি 31 দফা আমরা যে দিয়েছি সেই সংস্কারগুলি যদি আমরা করতে পারি, আগামী দিনে যে সংকটগুলি বিগত দিনে ছিল সেই সংকটগুলি কাটিয়ে আমরা একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে পারবো। এবং রাষ্ট্র গঠনের জন্য আমাদের যা যা করণীয় এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমাদের দল পুনর্গঠন থেকে আরম্ভ করে প্রত্যেকটি জায়গায় যাতে করে একটা স্বচ্ছতা থাকে, সমতা থাকে সবার মধ্যে, এবং সমতার ভিত্তিতে যাতে একটা দেশ পরিচালনা হয়। যেমন তিনি বলেছেন যে আমাদের ক্ষমতার ভারসাম্য, আমাদের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে যে ক্ষমতার ভারসাম্য একটা থাকা দরকার, এবং একটা দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট হওয়া দরকার, যেখানে যারা সুশীল আছেন, শিক্ষাবিদ আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, যারা দেশের জন্য একটা ভালো চিন্তা করেন, তারা সেই জিনিসগুলো পার্লামেন্টে সাজেশন দিবেন এবং পার্লামেন্টে সেই আইনগুলি পাশ করে যাতে জনগণের জন্য প্রত্যেকটা জনগণ যাতে স্বস্তি পায় এবং একটা নিঃশ্বাস ছেড়ে চলতে পারে, কোনো রকমের যে ভয়ভীতি না থাকে, গুম খুন হত্যার যাতে একটা যে কালচার গড়ে উঠেছিল সেটার থেকে যাতে তারা বেরিয়ে এসে একটা গণতান্ত্রিক দেশে বসবাস করছে এরকম যাতে একটা পরিবেশ সৃষ্টি হয়, সেই চেষ্টাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন, এবং আমরা রাজনীতিবিদরা প্রস্তুত রয়েছি সেই কর্মকাণ্ডগুলি করার জন্য। জি, আমরা শেষ করতে চাই। 30 সেকেন্ডে কিছু বলবেন কি? আমি যুক্তি পাল্টা যুক্তির মধ্যে কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আপনি 30 সেকেন্ডে শেষ করবেন। যুক্তির চেয়ে আমি মনে করি যে উনি যেটা দিয়ে শেষ করেছেন সেটাই, যে ক্ষমতার ভারসাম্য বা আরও যে পরিবর্তনগুলো, সাংবিধানিক যে পরিবর্তনগুলো, সেটা কিন্তু আজকে বিএনপির পক্ষ থেকে আজকেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে বিষয়গুলোতে একটা ঐক্যমতে আসা হবে। সেখানে ওনারাও একটা জুলাই চার্টার তৈরি করে সেটাতে সই করবেন, যাতে পরবর্তী নির্বাচিত সরকার, পার্লামেন্ট
সেটাকে অনুমোদন দিয়ে সেই সংস্কারটাকে বাস্তব রূপ দিতে পারেন। এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব বেশি মত পার্থক্য নেই। এখানে সরকারের নিজস্ব কোনো মত নেই, মত পার্থক্য সামান্য যেটা আছে এটা রাজনৈতিক দলগুলোর। সেই পার্থক্যটুকু আমরা মনে করি যে আসলে আলোচনার মাধ্যমে গুছিয়ে দূর করা সম্ভব, এবং সেটা সম্ভব হলে আমরা একটা সুন্দর রাজনৈতিক ব্যবস্থা হয়তো সামনেই দেখতে পাবো। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা যুক্তি পাল্টা যুক্তির মধ্যে দিয়ে কিন্তু একটা চমৎকার ঐক্যমতের মধ্যে পৌঁছালাম। সেটি হচ্ছে গিয়ে যে দেশের যে অস্থিরতা, দেশের যে অস্বস্তি, দেশের যে গুমখুন হত্যা রাজনীতি, সেটি কিন্তু বন্ধ চায় আমাদের দুজন আজকের অতিথি, এবং একই সাথে জনগণও কিন্তু সেই প্রত্যাশাই করছেন। আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার তো দীর্ঘদিন তাদের রাষ্ট্র ক্ষমতায় থাকবেন না, একটা গণতান্ত্রিক সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশে আসবেন। তারা অতীতের যে অপকর্মগুলো রয়েছে সেগুলি থেকে শিক্ষা গ্রহণ করে, অতীত থেকে শিক্ষা গ্রহণ করে, বিশেষ করে এই জুলাই বিপ্লব থেকে তারা শিক্ষা গ্রহণ করে বাংলাদেশ থেকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে তারা এক হাতে এক তালে এক লয়ে তারা কিন্তু কাজ করবেন বিশ্বাস করে আমি আমাদের আজকের অতিথি জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির সম্মানিত নেতা, এবং একই সাথে মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই যুক্তিতর্কের এই আলোচনা এখানেই শেষ করছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রি যারা তখন দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠানের আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান এখানে নিয়ে শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।